বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ বিষয়ের তৃতীয় অধ্যায়। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2021 সালে, তাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টি রয়েছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার ক্লাসটা লিখো এবং উপভোগ করো। তোমরা সবাই জানো যে আত্মকর্মসংস্থান কি। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা বলতে পারবে আত্মকর্মসংস্থানের সংজ্ঞা, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রসমূহ বলতে পারবে, আত্মকর্মসংস্থানের গুরুত্বও বলতে পারবে। আত্মকর্মসংস্থান কি? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় দেশে চাকরির সংস্থান মানে কর্মের সংস্থান অনেক কম। সেদিক বিবেচনা করে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে যদি নিজে কর্মের সংস্থান করি, সেটাই আত্মকর্মসংস্থান হবে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। জনাব রহিম, সে বিএ পাস করলো। সে নিজে চিন্তা করলো যে আমি চাকরির পিছনে না ছুটে আমি একটি গরুর ফার্ম দেব। সে চিন্তা করলো, সেজন্য সে কি করলো, উপজেলা সমাজসেবা, আমরা বিভিন্ন অফিসে যেমন মৎস্য চাষ, মুরগির ফার্ম, গরুর খামার, এসব দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন অফিস রয়েছে। যেমন আমরা জানি প্রাণী সম্পদ অফিস রয়েছে উপজেলায়, মৎস্য চাষের জন্য মৎস্য অফিস রয়েছে উপজেলায়। ঠিক তেরকম সেরকম একটি অফিসে, তেমনই একটি অফিসে সে করে উপজেলার কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ গ্রহণ করে সে একটি গরুর ফার্ম দিল এবং সেখানে সে 1 বছরে তার জীবিকা নির্বাহ করার জন্য কিছু টাকা উপার্জন করল। সে তার নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে যে কাজটা করলো এবং নিজের পুঁজি দিয়ে যে কাজটা করলো, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান। চলো আমরা এবারে কতগুলো ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি মুরগির খামার, আরেকটি হচ্ছে গরুর খামার। দুইটি খামার দেখতে পাচ্ছ। এবার আমরা একটি করলা চাষের দারিদ্র জয় ভান্ডারিয়া হাফিজের একটা দৃশ্য দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, সে করলা চাষ করে অনেক টাকা ইনকাম করেছে। লক্ষ্য করো, এখানে বাড়ির আশেপাশে পতিত জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। কৃষি অফিসের পরামর্শ শুরু করেন পতিত জমিতে করলা চাষ। সপ্তাহে
এখন 7 মণ করলা ফলে তার। হাফিজুর রহমান শুধু করলা চাষ নন, তিনি পুঁই শাক, বরবটি, চিচিঙ্গা, ঢেঁড়স, বেগুন ও মিষ্টি কুমড়াও ফসল ফলান। এবছর করলা বিক্রি করে তিনি প্রায় 3 লাখ টাকা আয় করেন। তার ব্যয় হচ্ছে 55,000 টাকা মাত্র। হাফিজুর একজন উদ্যমী কৃষক, তাই সফল হয়েছেন। আত্মকর্মসংস্থান। দেখো, আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটি তোমরা লিখে নাও। নিজস্ব পুঁজি অথবা ঋণ নিয়ে ঋণ করার স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। অথবা তুমি লিখতে পারো খুব সংক্ষেপে, নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের লাভজনক ক্ষেত্রসমূহ: মুরগি পালন, হাঁস পালন, গাভী পালন, ছাগল পালন, মাছ চাষ, লবণ উৎপাদন, মাছের জাল তৈরি, নৌকা তৈরি করা। আমরা তাহলে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র দেখেছি। আমরা আত্মকর্মসংস্থানের কী কী ক্ষেত্র দেখেছি? মাছ চাষ, গাভী পালন, মুরগি পালন, হাঁস পালন, ছাগল পালন, এরকম বিভিন্ন কর্মসংস্থান রয়েছে। সেগুলো আমরা দেখি, বুঝতে পারছি যে সেগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রসমূহ। আর এই যে কাজগুলো নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করে, সেগুলো হলো আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। এবার আমরা আত্মকর্মসংস্থানের গুরুত্ব লিখব। আত্মকর্মসংস্থানের গুরুত্বের মধ্যে প্রথমেই জীবিকা অর্জন। আমরা যখন কোনো জীবিকার তাগিদে কোনো কাজ করি বা জীবিকা নির্বাহের জন্য যে কাজটা করে থাকি, সেটা আত্মকর্মসংস্থান। একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেমন কর্মের সুযোগ সৃষ্টি না হয়, সেই কর্মটাকে সুযোগ সৃষ্টি করতে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় চাকরি সংস্থান খুব নগণ্য। সেদিক বিবেচনা করে যদি কেউ নিজের কর্মসংস্থান করে থাকে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বা জীবিকা অর্জনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আয় বৃদ্ধি। আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা আয় করতে পারি, অর্থ উপার্জন করতে পারি। যেমন আমি তোমাদেরকে একটি ছবি দেখিয়েছিলাম জনাব হাফিজুর রহমানের করলা চাষ। তিনি কত টাকা? তিনি 3 লাখ টাকা বিক্রি করেছেন। করলা বিক্রি করেছেন 3 লক্ষ টাকা। তার খরচ হয়েছিল 55,000 টাকা। 55,000 টাকা খরচ হয়ে থাকলে সে 2,45,000 টাকা লাভ করেছেন। এটা হচ্ছে তার বিক্রয়, আর এটা হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে আয়। তিনি এই আয় দিয়ে তার জীবিকা অর্জন করেছেন এবং সঞ্চয় করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্মকর্মসংস্থান আয় বৃদ্ধি করে থাকে, মানুষের আয় বৃদ্ধি করে থাকে। ব্যয় হ্রাস। স্বল্প পুঁজি এবং প্রতি জমি কাজে লাগানোর ফলে আত্মকর্মসংস্থানে ব্যয় হ্রাস করে থাকে। বাড়ির আশেপাশে আমরা দেখিয়েছিলাম, সে বাড়ির পাশে
পতির জমিগুলো সে কাজ করাতে ব্যয় হ্রাস হয়েছে। স্বল্প পুঁজির সদ্য ব্যবহার, পুঁজি কিন্তু অল্প পুঁজিতে, অল্প পরিমাণ পুঁজি নিয়ে, মাত্র 55,000 টাকা পুঁজি নিয়ে সে করলা ব্যবসা শুরু করে। সেখান থেকে সে আয় করে 2,45,000 টাকা। তাহলে সে স্বল্প পুঁজির ব্যবহারটা খুব ভালো ব্যবহার হয়েছে। সদ্য ব্যবহার মানে ভালো ব্যবহার। তাহলে আত্মকর্মসংস্থান স্বল্প পুঁজির সদ্য ব্যবহার করে থাকে। সঞ্চয় বৃদ্ধি, প্রথম বছর তার যদি 2,55,000 টাকা বা 45,000 টাকা আয় হয়ে থাকে, সেখান থেকে সে তার পারিবারিক জীবিকা অর্জনের জন্য ধরলাম প্রতি মাসে 10,000 টাকা খরচ করলে 1,20,000 টাকা খরচ করেছে, বাকি টাকা সে প্রতি মাসে, অথবা সে যদি এখানে তার ব্যয়ের ক্ষেত্রে প্রতি মাসে 5,000 বা 10,000 টাকা করে সঞ্চয় করে থাকে, তাহলে তার এক বছরে সঞ্চয় হয়ে থাকবে 1,20,000 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছরে তার সঞ্চয়ের পরিমাণ আরও বেড়ে যাবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা সঞ্চয় বৃদ্ধি করতে পারি। বেকার, সদ্য বেকার সমস্যা সমাধান। আসলে অনেকেই মৌসুমি অথবা অল্প সময়ের জন্য কাজ করে থাকেন, তারপর কিছু সময় কাজ করে কিছু সময় বসে থাকে, যেটাকে আমরা বলতে পারি যে মৌসুমি অথবা সদ্য বেকার। মৌসুমি বেকার বা সদ্য বেকার, এই মৌসুমি বেকারগুলো যদি আত্মকর্মসংস্থানের কাজ করে থাকে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে তার এই মৌসুমি বেকার বা সদ্য বেকারগুলো দূরীভূত হয়ে থাকে। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এই আত্মকর্মসংস্থান বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামের বেশিরভাগ মানুষ, যুবক যুবতী আর্থিক সমস্যা বা অর্থনৈতিক খুব মন্দা অবস্থায় তাদের জীবনযাপন বা সমস্যা সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আত্মকর্মসংস্থান তাদেরকে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করে। তাহলে আজ আমরা বুঝতে পারলাম আত্মকর্মসংস্থান কি, আত্মকর্মসংস্থানের গুরুত্ব কি এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্র সমূহ কি কি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।